আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তোমাদের জন্য আজকে নতুন আরেকটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে ফিজিক্স ওয়ানের সপ্তম অধ্যায়, অর্থাৎ যেখানে আহ, এই যে আমরা ফিজিক্স ব্যবহার করছি, এই ফিজিক্স ব্যবহারের ফলে আমরা কাজ, ক্ষমতা এবং শক্তি আমরা কিভাবে পেয়ে থাকি এবং এটাকে কিভাবে ডেফিনেশন করা হয় এবং এটার ব্যবহার বা অ্যাপ্লিকেশন কোথায় কোথায় বা এটার মানগুলো কি কি হতে পারে, আমরা এটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমি মনে করি এইটি আমাদের পাওয়ার ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। ওকে, প্রথমে আসি আমরা কাজ। কাজ বলতে কি বুঝি? দ্যাট মিনস ওয়ার্ক। হোয়াট ডু ইউ মিন বাই ওয়ার্ক? আমরা এখানে একটি বস্তু কণা দেখি, একটি বস্তু কণা F1 এবং আরেকটি বস্তু কণা হচ্ছে F2। মনে করি বস্তু কণাটিকে আমরা এখান থেকে, এই A পজিশন থেকে আমরা এটাকে B পজিশনে নিয়ে আসবো। অর্থাৎ A থেকে B তে নিয়ে আসার জন্য এখানে কিন্তু বস্তু সরণ হয়েছে। ওকে, তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি এর সরণ ঘটে থাকে, তবে সেই বল ওই সরণের গুণফল কি, অর্থাৎ যে বল প্রয়োগ করা হলো এবং যে সরণ হলো, এই বল এবং সরণ এইটার গুণফলকে মূলত বলা হবে কাজ। ওকে, অর্থাৎ ডাব্লিউ, বল যদি হয় এফ এবং সরণ যদি হয় এস, তাহলে হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এবং এটা যদি আনুভূমিক তলে হয়ে থাকে, সেটা হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ওকে, এই কাজটি দুই ধরনের হতে পারে। একটি হবে ধনাত্মক কাজ, একটি হবে ঋণাত্মক কাজ। অর্থাৎ আমরা যদি মনে করি যে কোনো ট্যাঙ্ক, মানে উপর থেকে কোনো ট্যাঙ্কের পানি আমরা নিচে নিচে ফেলবো, অর্থাৎ বলের যদি পক্ষে বা বলের দিকে যদি কাজ হয়ে থাকে, অর্থাৎ বল যদি কাজ করতে চায় সেদিকে যদি কাজ করে থাকে বলের পক্ষে, তাহলে এটা হবে ধনাত্মক কাজ। এবং বলের বিরুদ্ধে যদি কাজ করি, অর্থাৎ আমরা যদি নিচ থেকে পানিকে যদি উপরে তুলতে চাই, তাহলে এটা হবে কি বলের বিরুদ্ধে কাজ। সেই হিসেবে আমাকে এখানে একটি পাম্পের সহযোগিতা নিতে হবে। তাহলে এই যে পাম্পের সহযোগিতা নিচ্ছে, অর্থাৎ বলের বিরুদ্ধে তোলার জন্য যে শক্তি আমরা ব্যবহার করছি, তো এটা হবে, এই ধরনের কাজকে বলা হবে ঋণাত্মক কাজ। এখন দেখি আমরা শূন্য কাজ বলতে কি বুঝি। ধনাত্মক দেখলাম, ঋণাত্মক বুঝলাম, তাহলে শূন্যটা কি? যে বল প্রয়োগে বস্তু যদি কোনো সরণ না ঘটে, তবে তাকে বলবো আমরা শূন্য কাজ। ঠিক আছে, তাহলে আমরা দেখি এবার পরিবর্তনশীল কাজ বলতে কি বোঝায়। মনে করি আমরা কোনো একটি বস্তুকে আমরা এই কার্ভ অনুযায়ী, এটা একটি কোঅর্ডিনেট অনুযায়ী আমরা বলকে, আহ, মানে কাজকে, আহ, প্রয়োগ করলাম। বল প্রয়োগের ফলে আমরা দেখি যে এই যে এখানে একটি ফালি, এই ফালি অংশটুকু, অর্থাৎ এটি কিন্তু পরিবর্তনশীল, এটি কিন্তু স্টেট যায়নি। ওকে, অর্থাৎ এখানে আমার এক ধরনের বল আছে, এখানে এক ধরনের, এখানে এক ধরনের, এখানে এক ধরনের, এখানে এক ধরনের, এখানে এক ধরনের। অর্থাৎ এই বলটি কিন্তু পর্যায়ক্রমিকভাবে সময়ের সাথে বা এটা কি হারে আমরা বলে আমরা শক্তি প্রয়োগ করছি সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। তাহলে এটার যে কোনো নির্দিষ্ট একটি ফালিকে আমাদের চিন্তা করতে হবে। মনে করে আমরা এইটুকু ফালি নিলাম, এই ফালিকে আমরা ধরবো dx। ওকে, অর্থাৎ সরণ আমরা যদি dx ধরি, তাহলে সেই হিসেবে কাজ হবে f dx। ওকে, এই dx টাই হবে এখানে পরিবর্তনশীল কাজ। ওকে, এখানে এই পরিবর্তনশীল কাজটা হতে পারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন, এবং হতে পারে এবং এবং এই মানটিকে যদি আমরা বল দ্বারা গুণ করে ইন্টিগ্রেশন করি, তাহলে এটাই মূলত যে ফল দেবে, এটাকে আমরা কাজ বলবো। অর্থাৎ w ইকুয়াল টু f ইন্টু ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে আর কি আমরা এই তথ্যটি পাবো আর কি। ওকে, বিভিন্ন মাধ্যমে আমরা মূলত যে সম্পাদিত কাজগুলো পেয়ে থাকি, বিভিন্ন মাধ্যমে আমাদের সম্পাদিত কাজগুলো হলো, এক হচ্ছে অভিকর্ষীয় কাজ। এটা মূলত উপরে ওঠার পরে ওই যে উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা যেটাকে ভাবি, সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু mgh। আনত তল বরাবর, অর্থাৎ এটি যদি লম্বা বরাবর, খাড়া বরাবর হয়ে থাকে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু mgs সাইন থিটা। হ্যাঁ, যেহেতু এটা ভার্টিক্যালি হচ্ছে। গ্যাস সম্প্রসারণের ক্ষেত্রে এটা যদি আমরা গ্যাস সিলিন্ডার মনে করি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স। এফ এর মান এখানে এম এ হবে, আর এমটা মূলত ভরটা মূলত প্রেসার, যেহেতু প্রেসার ক্রিয়েট করবে, সেই হিসেবে পি এ ইন্টু এক্স। আর এই এ এক্সটাই মূলত এখানে, যেহেতু গ্যাসের প্রত্যেকটা জায়গায় কিন্তু সমানভাবে চাপ থাকবে না, বা
আমরা যদি পরিবর্তনশীল চাপ মনে করি সেই হিসেবে এখানে ডিভি হয়ে থাকবে, যেহেতু গ্যাসটা একটা মানে পরিবর্তনশীল একটা আয়তনের একটা মানে সিলিন্ডারের ভিতরে রাখা হয়েছে সেই হিসেবে পিডিভি। আর ঘূর্ণনের ক্ষেত্রে যদি আমরা কাজ মনে করে থাকি তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ সমান এফ এস বা এফ এ যদি মনে করি, বা এটা হবে হচ্ছে 2 পাই আর। হ্যাঁ, অর্থাৎ এখানে কি আমরা দেখেছিলাম যে এখানে বেসিক্যালি যে এফ এস সরণটাকে আমরা এখানে মূলত প্রকাশ করছি সরণ 2 পাই আর, যেহেতু এটা কৌণিক মানে ঘূর্ণন বা কৌণিক হিসেবে, তাহলে 2 পাই আর আমরা কি পাচ্ছি যে এখানে আরেকটি আসবে কি ঘূর্ণন সংখ্যা, তাহলে এফ ইন্টু 2 পাই আর ইন্টু এন, তাহলে এফ আর 2 পাই এন, আর এই 2 পাই এন এর মান আমরা মূলত জানি টি, তাহলে 2 পাই এন টি, ওমেগা সমান সমান 2 পাই এন টি হবে ঘূর্ণনের ক্ষেত্রে। ওকে, এখন আসি যে ক্ষমতা, যে মনে করি যে 50 কেজি ভরের কোনো বস্তু, 50 কেজি ওয়েটের কোনো বস্তু কোনো ব্যক্তি যদি এটাকে ধাক্কা দিয়ে সরাতে পারে, তাহলে সরানোর জন্য কারো বেশি সময় লাগবে, কারো কম সময় লাগবে। যার শক্তি বেশি হবে, তার মানে সামর্থ্য বেশি হবে, সে ততটুকু ধাক্কা দিয়ে এটাকে সরিয়ে ফেলতে পারবে বা সরণ ঘটাতে পারবে। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার যে হার, তাকে মূলত ক্ষমতা বলে। অর্থাৎ পি ইকুয়াল টু যেহেতু কাজ সে কত সময় করলো সেই হিসেবে ডাব্লিউ বাই টি। ডাব্লিউ মান আমরা জানি এফ এস ডিভাইডেড টি। হ্যাঁ, এস এস বাই টি সমান আমরা জানি বেগ, অর্থাৎ বেগ সমান সমান এস বাই টি, সেই হিসেবে এফ ভি, অর্থাৎ ক্ষমতা সমান এফ ভি। ওকে, এবার আসছি আমরা শক্তিতে। এনার্জি, এনার্জিটা কি আসলে? ইয়েস, এনার্জি হচ্ছে কোনো বস্তুর কাজ করার সামর্থ্য, অর্থাৎ সে কি পরিমাণ কাজ করতে পারবে সে তাকে বোঝায়। অর্থাৎ আমি যদি ফুয়েল বেশি বার্ন করি আমি শক্তি বেশি পাবো, ফুয়েল কম বার্ন করলে কম বেশি পাবো, অর্থাৎ আমি যেইভাবে ইনপুট করব আমি সেভাবে কিন্তু আউটপুট পাবো, এটি আর কি বলা হয়েছে। তো এই শক্তির কিন্তু 9টি রূপ দেখা যায়। আমরা 9টির ভিতরে আমরা জানি যে আলোক শক্তি, বৈদ্যুতিক শক্তি, চৌম্বক শক্তি, হ্যাঁ, এ ধরনের প্রায় 9টি শক্তি মূলত আমরা পৃথিবীতে পেয়ে থাকি। ওকে, কাজের একক, আমরা যে কাজ মানে আমরা যে কাজ ব্যবহার করছি, মূলত প্রথমে আমরা যেটা দেখেছি কাজ অর্থাৎ ডাব্লিউ। কাজের এককটা কি, এটা আমরা 3টা পদ্ধতিতে একক পাই, এসআই, এফপিএস, সিজিএস, এবং আরেকটি রয়েছে এমকেএস। এমকেএসটা প্রায় এসআই এর কাছাকাছি। আমরা দেখি এসআই পদ্ধতিতে মূলত জুল, জুল, এবং এই জুলকে আমরা 1 নিউটন মিটার পার কেজি, 1 নিউটন মিটার বা 1 কেজি পার মিটারও আমরা বলতে পারি। এফপিএস এ ফিট পাউন্ড, ফুট পাউন্ড আমরা বলতে পারি, বা 1 ফুট পাউন্ড আমরা বলতে পারি। সিজিএস এ আর্গ বলা হয়, 1 ডাইন সেন্টিমিটার বা গ্রাম সেন্টিমিটার আমরা বলতে পারি। আমরা এখন আসবো একটু কাজের মাত্রার সমীকরণ নির্ণয়ে। আমরা জানি কাজ সমান সমান এফএস, অর্থাৎ বল গুণন সরণ। আমরা বল সমান জানি হচ্ছে এম এ, অর্থাৎ ভর ইন্টু ত্বরণ ইন্টু সময়। আবার এ সমান জানি কি, ত্বরণ সমান জানি ভি ডিভাইডেড টি। যদিও এটা বেগ পরিবর্তনের হারকে আমরা বুঝে থাকি ভি মাইনাস টি বাই টি, এটা আমরা সেই হিসেবে আমরা আমরা শেষ বেগ ডিভাইডেড টি আমরা ধরি আর কি। তাহলে সেই হিসেবে কি আসবে যে ভর একটু সরণ বাই সময়, সরণ বাই সময় আসবে। এটাকে আমরা যদি ইউনিফিকেশন করি এবং এর ইংরেজি ফর্মে আমরা রূপ দিই, ভর এম, সরণ সরণ দুইটা সরণ, তার মানে এল আসবে এল স্কোয়ার, এবং সময় সময় অবশ্যই টি স্কোয়ার। তাহলে সেই হিসেবে আমরা এর মাত্রা সমীকরণ পাচ্ছি এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ওকে, ক্ষমতার একক, ক্ষমতার একক আসলে আমরা আগে দেখেছিলাম, এখনো দেখছি। যেহেতু এটা সময়ের মানে একটি হার বোঝানো হয়, অর্থাৎ নির্দিষ্ট সময়ে কাজ করার সামর্থ্য, তো সেই হিসেবে কাজের একক হচ্ছে জুল এবং সময়ের একক টি, মানে সেকেন্ড। সেই হিসেবে আমরা এসআই পদ্ধতিতে বলতে পারি জুল পার সেকেন্ড, অথবা ওয়াট পার কেজি মিটার, ওয়াট পার সেকেন্ড, অথবা কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এফপিএস এ আসবে যেটা ফিট পাউন্ড পার সেকেন্ড, সিজিএস এ আসবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এখন আমরা দেখি যে হর্স পাওয়ারটা কি। ইয়েস, এটা কিন্তু কি বলবো, মেকানিক্যাল বলি, পাওয়ার বলি, বিভিন্ন যে টেকনোলজি ভিত্তিক রয়েছে, বা আমরা যে কোনো বাজারে কি জিনিস কিনতে গেলে মোটরের ক্ষেত্রে, ইঞ্জিনের ক্ষেত্রে আমাদেরকে বলা হয় হর্স পাওয়ার। হোয়াট ইউ মিন বাই হর্স পাওয়ার? এটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে একটি একক আর কি ধরা হয়। এফপিএস পদ্ধতিতে আমরা একটু দেখি যে মনে করি এই এই স্থানে কোনো ঘোড়া 500
50 ফিট পাউন্ড পার সেকেন্ড, অর্থাৎ 550 পাউন্ড কোনো বস্তু, হ্যাঁ, 550 পাউন্ড বস্তু 1 সেকেন্ড সময়ে যদি 1 ফিট উচ্চতা তুলতে পারে, অর্থাৎ 550 পাউন্ড কোনো বস্তু 1 সেকেন্ড সময়ে 1 ফিট দূরত্ব অতিক্রম যদি করতে পারে, তবে তবে এটি যে ব্যক্তি এই কাজ করেছে এবং করতে যে শক্তির প্রয়োজন হয়েছে তাকেই মূলত ১ হর্স পাওয়ার বলা হয়। অর্থাৎ ১ সেকেন্ড সময়ে ১ ফিট দূরত্ব অতিক্রম করা হয় ৫৫০ পাউন্ড বস্তুর জন্য, এবং যে শক্তির প্রয়োজন হয় এটাকে মূলত ১ হর্স পাওয়ার বলে। ১ হর্স পাওয়ার সমান ৫৫০ ফিট পাউন্ড পার সেকেন্ড। আবার আমরা জানি ১ কিলোওয়াট সমান ১০০০ ওয়াট। এটাকে যদি আমরা ৭৪৬ দিয়ে ভাগ করি তাহলে আমরা হর্স পাওয়ার পাবো 1.34 হর্স পাওয়ার, অর্থাৎ ১ কিলোওয়াট সমান সমান 1.34 হর্স পাওয়ার। ওকে, সেই হিসেবে ১ হর্স পাওয়ার সমান ৫৫০ ফিট পাউন্ড পার সেকেন্ড। ৫৫০ 4.45 ইন্টু 0.3048 নিউটন মিটার পার সেকেন্ড, অর্থাৎ ৭৪৬ ওয়াট আমরা পাচ্ছি। ওকে, এখানে উল্লেখ্য যে আমরা আমরা এই যে ৭৫০ এর সাথে ফিট পাউন্ড সেকেন্ড যেহেতু বলা হয়েছে, হ্যাঁ? আমরা এটাকে কিন্তু আমরা কিসে কনভার্ট করেছি? নিউটন মিটারে আমরা কনভার্ট করেছি। ওকে? তাহলে নিউটন মিটারে যখন আমরা আনতে যাব, যে ফিট থেকে নিউটনে আনলে আমরা এই মানটিকে পাবো এবং এটা থেকে খুব সহজে ৭৪৬ ওয়াট আমরা পেতে পারি। ওকে, শক্তি ও ক্ষমতার মধ্যে যে পার্থক্য আমরা আমরা দেখেছি। আমরা এখন স্পেসিফিক্যালি একটু দেখব যে শক্তি কি? কোন বস্তু কাজ করার যে সামর্থ্য তাকে মূলত আমরা শক্তি বলি, এবং ক্ষমতা হচ্ছে কোন বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ সম্পাদন করে তাকে ওই ক্ষমতা বলা হয়। ওকে, মোট সম্পন্ন কাজ দিয়ে শক্তি নির্ণয় করা হয়। এক্ষেত্রে সময়ের কোনো প্রভাব নেই। আর ক্ষমতা পরিমাপের জন্য আ এ কা অবশ্যই কোনো কাজের দরকার হয় না। এখানে নির্দিষ্ট পরিমাণ কাজ করতে যার যত কম সময় লাগবে তাকে তত ক্ষমতাধর বা ক্ষমতাশালী বলা হবে। এবং এর মাধ্যমে ক্ষমতা বেশি বা কম এটা যাচাই করা হবে। শক্তির বিভিন্ন রূপভেদ আছে এবং এক কোন আ আ এ এক কোন প্রকার আ আ আ এর কোনো প্রকারভেদ নেই। হ্যাঁ? আ অ এর মাত্রা সমীকরণ ml² T ইনভার্স 2 এবং এর মাত্রা সমীকরণ কিন্তু ml² T ইনভার্স 3। তাহলে আমরা কি জানি যে শক্তির যে একক জুল, ফিট, পাউন্ড ইত্যাদি। আর ক্ষমতার একক ওয়াট, হর্স পাওয়ার ইত্যাদি। আমরা এখন আসি এই যে আমরা বিভিন্ন ধরনের শক্তি যে ব্যবহার করছি, এই শক্তির কিন্তু একটি নিত্যতা সূত্র রয়েছে। তাহলে শক্তির নিত্যতা সূত্রটা কি? যে শক্তি অবিনশ্বর, এর সৃষ্টি বা ধ্বংস নেই। একে কেবল এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়। রূপান্তরের আগে ও পরে শক্তির পরিমাণ সর্বদা সমান হয়। অর্থাৎ শক্তিকে কিন্তু সৃষ্টি বা ধ্বংস করার ক্ষমতা পৃথিবীতে কারো নেই। এটাকে মূলত এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে রূপান্তরিত করা সম্ভব। তো স্থিতিশক্তি কাকে বলে? যে পটেনশিয়াল এনার্জি স্থির, অর্থাৎ কোনো বস্তু নির্দিষ্ট স্থানে থাকার যে শক্তি, আ শক্তি মানে শক্তি, এবং এই শক্তি থেকে যে শক্তি প্রাপ্ত হয় তাকে স্থিতিশক্তি বলে। অর্থাৎ যেই স্থানে অবস্থান করে ওই স্থানে অবস্থান করার ফলে যে শক্তি প্রাপ্ত হচ্ছে এটাকে স্থিতিশক্তি বলে। এটাকে যেহেতু পটেনশিয়াল এনার্জি বলেছি EP = mgh। আরেকটা আছে গতিশক্তি, যে কোনো বস্তু গতিশীল থাকার জন্য যে শক্তি আ অর্জন করে, অর্থাৎ গতিশীল বস্তু গতিশীলতার জন্য যে শক্তি অর্জন করছে সেটাকে গতিশক্তি বলে। এটাকে মূলত ইকে বলা হয়। যেমন এই ইকে বা গতিশক্তিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা আম আ থার্মাল অর্থাৎ স্টিম টারবাইন, তারপর ওয়াটার টারবাইন, গ্যাস টারবাইন, বিভিন্ন ধরনের এই ধরনের পাওয়ার প্ল্যান্ট গুলো কিন্তু পরিচালনা করি। তাহলে ইকে সমান সমান হাফ এম স্কয়ার। তো আমরা আমরা জানি কি গতির সমীকরণ, আমরা গতির যে সমীকরণগুলো রয়েছে, গতির সমীকরণ থেকে আমরা এখানে জানি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস টুয়াইস এস। যদি এখানে আদিবেগ শূন্য হয় তাহলে সেই হিসেবে আদিবেগের মান 0 হয়ে যাবে, v স্কয়ার টুয়াইস এস হবে। আমরা এখানে একটু ইউনিফিকেশন করে দেখি যে s সমান হাফ v স্কয়ার। এখন এখানে কথা হচ্ছে ভি বেগের জন্য যে কাজ হয় তা কিন্তু গতিশক্তি। তাহলে যদি গতিশক্তি হয়ে থাকে তাহলে সেটা হবে ইকে ইকুয়াল টু এফএস, অর্থাৎ ইকে সমান সমান কাজ সমান সমান এফএস। তাহলে যদি এফ যদি আসে তাহলে এফ এর জন্য আমরা কি জানি এমএ, এবং এস সে সিঙ্গুলার থাকবে। এম ইকুয়াল টু এএস, আর এএস সমান আমরা এখানে অ্যাচিভ করেছি কিন্তু হাফ এমভি স্কয়ার। তাহলে সেই হিসেবে ইকে সমান আসবে হাফ এমভি স্কয়ার। ওকে, গতিশক্তি ও স্থিতিশক্তির মধ্যে আমরা কিছু পার্থক্য
যে সমান করতে পারি, যেমন গতিশক্তি বস্তু থেকে প্রাপ্ত শক্তি, আর স্থিতি শক্তি হচ্ছে স্থির অবস্থানে থাকায় প্রাপ্ত শক্তি। গতিশক্তির সমীকরণ ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, এবং স্থিতি শক্তি হচ্ছে ইপি ইকুয়াল টু এম জে এইচ। এক্ষেত্রে কোনো আদর্শ তলের দরকার নেই। আর এই স্থিতি শক্তির জন্য অবশ্যই তলের প্রয়োজন রয়েছে। বস্তুর বেগ না থাকলে গতিশক্তি থাকে না, আর তলের সাপেক্ষে স্থিতি শক্তি থাকে। বস্তুর আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে না, কিন্তু স্থিতি শক্তির ক্ষেত্রে অবশ্যই বস্তুর আপেক্ষিক ত্বরণের উপরে নির্ভর করে। এখন সর্বশেষ আমরা যে টপিকটি জানবো সেটি হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা কি? আমরা জানি কোনো মেশিন বা কোনো ডিভাইসের, কোনো ইঞ্জিনের বা কোনো যন্ত্রের যে আউটপুট পাওয়া যায়, সে আউটপুট তার ইনপুটের সাথে ইনপুটের যে অনুপাত বা পার্থক্য, এটাকে 100% দ্বারা যদি গুণ করা হয়, তাহলেই মূলত দক্ষতা পাওয়া যাবে। অর্থাৎ দক্ষতা ইকুয়াল টু আউটপুট ডিভাইডেড ইনপুট ইনটু 100%। এই ছিল মোটামুটি আমাদের কাজ ক্ষমতা শক্তি থেকে প্রাপ্ত বিষয়গুলো। এখান থেকে একটা ছোট্ট আকারে সংক্ষিপ্ত, একদম সংক্ষিপ্ত আকারে সিম্পল ২-১ টা অঙ্ক মানে রয়েছে। একেকটা অঙ্ক আসলে হয়তো আসতে পারে। এতে আমরা চেষ্টা করব যে এই দক্ষতা এবং আর যে রয়েছে যে ইকে হাফ এমভি স্কয়ার, এই যে এই গতিশক্তির যে সমীকরণগুলো আছে, এই সমীকরণ দুটি আমরা একটু বোধগম্যতা আনার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ আমরা এই চ্যাপ্টারে ভালো কিছু করতে পারবো। সো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। এই বলে আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।